বসন্তের ডাক। কাঠের আলমারির পাল্লা খুলে দাঁড়িয়ে সৌরদীপ, তাকে তাকে রাখা শার্ট, প্যান্ট, পাঞ্জাবি। ঝুঁকে খুলল ড্রয়ারটা। এক কোণে পড়ে আছে গ্লাভস জোড়া। হাতে তুলে কিছুক্ষণ নাড়াচাড়া করলো। এই গ্লাভস বল নিয়ে একসময় কত মাতামাতি। গ্লাভস হাতে সে ভাবল, আজ একবার মাঠে গেলে হয়। অনেক দিন খেলা হয় না। ঘরে বসে বসে হাতে পায়ে জং ধরে গেল। কলেজে পড়াকালীন সৌম্য তুষারদের সঙ্গে কত খেলা হতো। এখন সেসব মিটে গেছে। তুষারের দিল্লির জবটা হয়ে যাওয়ার পর কিছুটা, আর সৌম্যের চাকরির পর পুরোপুরি। সৌম্যটা দিব্যি কাকার সুপারিশে অত ভালো মেডিকেল কোম্পানিতে চাকরি পেয়ে গেল। গ্রুপটাও ভেঙে গেল। জুনিয়রগুলোর সঙ্গে খেলে তেমন মজা নেই। ছেলেগুলো বড্ড বেশি বোঝে। সৌরদীপ গ্লাভস জোড়া ড্রয়ারে রেখে আলমারি বন্ধ করলো। খাটে এসে বসেছে। আকাশটাও ম্যাড়ম্যাড়ে। আজ সকাল থেকে রোদ ওঠেনি। কেমন থেমে রয়েছে দিনটা। বাবা ঘরে ঢুকে চেয়ার টেনে বসল। চেয়ার টানার ঘর ঘর শব্দে তাকালো সৌরদীপ। বাবা ঘরে ঢোকা মানে লেকচারের পিচকিরিতে ওকে ভেজাবে। অসহ্য লাগে সৌরদীপের। কিছু একটা নাকি তাকে করতেই হবে, সে কেরানিগিরি হোক বা পিয়নগিরি। নিচুতলা থেকে শুরু করলে নাকি ওপরে ওঠা যায়। আরে সে জামানা কি আর আছে এখন? সৌরদীপ মোটেই ছোটোখাটো কিছু দিয়ে কাজ শুরু করতে চায় না। ওর লক্ষ্য WBCS। একবার বিডিও অফিসার হয়ে গিয়ে যখন সরকারি গাড়ি হাঁকিয়ে ঘুরবে, তখন বাবার মুখটা দেখতে চায়। রোজ রোজ রিয়েলিটি বলে বলে মাথার পোকা নড়িয়ে দেয়। সেই পোকাই কনসেন্ট্রেট করতে দেয় না সৌরদীপকে। বাবা তাকিয়েছিলেন সৌরদীপের মুখের দিকে, বললেন, তোর ব্যাচের মোটামুটি সবাই তো চাকরি বাকরি জুটিয়ে নিল। আর কতদিন এটা ওটা পরীক্ষা দিবি দীপু? আমারও তো চাকরি আর বেশি দিন নেই। সরকারি চাকরির আশা ছাড়, ও সহজে হয় নাকি? কত পার্টি ফার্টির ব্যাপার থাকে জানিসই তো। সে নয় পরীক্ষাগুলো দে, কিন্তু একটা কিছুতে ঢুকে পড়। এই তো সুকুমার বলছিল ওদের ফার্মে একটা ক্যাশিয়ার চাই। তুই বললে আমি কথা বলতে পারি। ক্যাশিয়ার কথাটা কানে যেতে নাকে আঁচটে গন্ধ পেল সৌরদীপ। ছোটোখাটো কাজে একবার ঢুকে পড়লে মানুষের উচ্চাকাঙ্ক্ষা তড়পে তড়পে মরে যায়। এমনটাই সৌরদীপ মনে করে, মেনেও চলতে চায়। তবে সমস্যাটা তো বাবাকে নিয়ে। দিবারাত্র চিন্তার বোঝা চাপিয়ে যে লোকটা ঘুরছে, তাকে বোঝাতে গিয়ে যে সৌরদীপকে হতাশার সাগরে ডুব দিয়ে আসতে হয়, তার উপর চাপও তো কম নয়। এর মধ্যে 3বারেও WBCS এর প্রিলিমিনারি বেলা টপকাতে পারেনি সে। তাও নিজের জেদে অনড় হয়ে সে বলল, কি যে বলো না তুমি, ওসব ছোটখাটো চাকরি দিয়ে আমি লাইফ শুরু করতে পারবো না। আগের WBCS এর সে কোয়ালিফাই করতে পেরেছিলি? সৌরদীপ কায়দা করে ডিফেন্স করে নিল। ওসব পরীক্ষা কেউ এক চান্সে ক্লিয়ার করে? শোন, তোকে আমার জন্য ভাবতে হবে না। রিটায়ার করে যা টাকা পাবো তা দিয়ে আমার আর তোর মায়ের চলে যাবে। তুই নিজের কথায় ভাবলেই ভালো। চাকরি না করলে বিয়ে থা সংসার করবি কি করে? সৌরদীপ মুখ নিচু করে রইল। তখনই ঘর থেকে বেরিয়ে যেতে ইচ্ছে করছিল, কিন্তু বাবা এই নিয়ে মায়ের কাছে ঘ্যানর ঘ্যানর করবে। ছেলে যেন মাথা কিনে নিয়েছে, সৎ উপদেশও শুনবে না। কথা বলছিলাম, নবাব সাহেব কথা কানে না তুলে বেরিয়ে গেল। যা ভালো বুঝবি করবি, সুযোগ রোজ রোজ আসে না। আমি সুকুমারকে না বলে দেবো, দেখ WBCSে চান্স পাস কিনা। বাবা উঠে যাচ্ছিল, কি মনে করে আবার ঘুরে বসলো। আর একটা কথা, আমার অনেক দিনের বন্ধু অশোক, আমি যখন চাকরিতে সবে ঢুকেছি তখন থেকে ওর সাথে পরিচয়। গুয়াহাটিতে যখন দুজনের পোস্টিং ছিল তখন একসঙ্গেই মিশে বেড়াচ্ছিলাম আমরা। তারপর আমি কলকাতায় চলে এলাম। তারপরেও বহুদিন যোগাযোগ ছিল অশোকের সাথে, কিন্তু ও রৌড়কেল্লা চলে যাওয়ার পর কানেকশনটা কেটে গেল ধীরে ধীরে। সৌরদীপ চুপচাপ শুনছিল বাবা আর তার বন্ধু অশোকের গোলাকারে আবর্তিত বন্ধুত্বের চক্র সম্পর্কে। যা বলেছিলাম, অশোক এই মাস 2 হলো কলকাতায় ফিরেছে। ওদের বাড়ি ছিল আমতায়, সেসব বেচে বুচে এখন এই স্মৃতির মোড়ে ফ্ল্যাট কিনেছে। এখানে বোধহয় ওর শালা থাকে।
একবার পারলে যাস তো। ফোনে বলছিল নতুন জায়গা, তাই কিছু অসুবিধে হচ্ছে। এমনিও একবার যাওয়া উচিত। আমার সময় হচ্ছে না, এই কালকে নর্থ বেঙ্গল যাচ্ছি। আমি নয় একবার পরেই যাব, তুই একবার ঘুরে আয়। বাবা কথা সেরে উঠে পড়ল। সৌরদীপ বসেই রইল চুপচাপ। পিঠে বালিশ নিয়ে পা মেলে দিয়েছে বিছানায়। জিকের বইটা খুলবে কিনা ভাবল। তারপর হাতে নিল পাশের টেবিলে রাখা দুটো থানেটের সমান ভারী জিকে বই। পাতা উল্টালো। কাল রাত থেকে শুধু নদীর দৈর্ঘ্য প্রস্থ পড়ে যাচ্ছে। বন্ধ করলো বই। বাবা আবার তার বন্ধুর বাড়িতে ডিউটি করতে পাঠাচ্ছে। যাকগে, সে নয় সৌরদীপ একবার ঢু মেরে আসবে। যদিও এই অশোককে চেনে না সৌরদীপ, তবে নাম শুনেছে অনেকবার। বিকেলের দিকে ভাবছিল মাঠে যাবে। থাক, তার চেয়ে বরং এই অশোক নামের ভদ্রলোকটির খোঁজ খবর নেওয়া যাক। বাবা খুশি হয়ে যদি কিছুদিন লেকচারের পিচকিরি বন্ধ করে। বরানগর থেকে স্মৃতি প্রায় এপার ওপার। বিকেল বিকেল বেরিয়ে পড়ল সৌরদীপ। পৌঁছালো বাবার দেওয়া ঠিকানায়। কলিং বেল বাজাতে দরজা খুললেন এক বয়স্ক ভদ্রলোক। চেহারা ভারী, মাথা জোড়া টাক, নসিরঙার ফতুয়া আর লুঙ্গি পরা ভদ্রলোক বোধহয় আন্দাজ করে নিয়েছেন সৌরদীপকে। আরে, বিপ্লবের ছেলে তো? বললেন দরাজ গলায়। ঢিপ করে একটা প্রণাম ঠকে নিল সৌরদীপ। অশোক পিঠ চাপড়ালেন। ভিতরে এসো, ভিতরে এসো। এই দেখো কে এসেছে। ফ্ল্যাটে ঢুকতেই উল্টো দিকে পরপর দুটো ঘর, বাঁদিকে সাজানো গোছানো ডাইনিং স্পেস। অশোক বসলেন সোফায়। বয়স্ক এক ভদ্রমহিলা শাড়ির আঁচল ঠিক করতে করতে ভেতর থেকে পর্দা সরিয়ে ডাইনিং স্পেসে এলেন। অশোক আলাপ করিয়ে দিলেন। সৌরদীপ এগিয়ে গিয়ে টুক করে প্রণামটা সেরে নিল। ভদ্রমহিলা বললেন, মা বাবা ভালো আছেন? মাথা নাড়ল সৌরদীপ। হ্যাঁ। একদিন আসতে বলো ওদের। বাবা বলছিল আসবে, আসলে সময় পাচ্ছে না। সৌরদীপের মুখের কথা ফুরাবার আগেই ভদ্রমহিলার প্রশ্ন, উনি এখনো চাকরি করছেন? হ্যাঁ। ভদ্রমহিলার চোখ দুটো জলজল করে উঠল। ঘুরে তাকালেন অশোকের দিকে। দেখো, উনি এখনো চাকরি করছেন আর তুমি রিটায়ার করে ঘরে বসে আছো। আজকাল লোকে রিটায়ারমেন্টের পরেও কাজ নিয়ে ইনভলভ থাকে, তা না রাত দিন বসে বসে বুড়ো হচ্ছ। সৌরদীপের মনে হলো অশোক কাকার সমূহ বিপদ, তাই ফট করে বলল, বাবাও সামনের বছর রিটায়ার করবে। তা করুক, কিন্তু আমি বলি মানুষকে কাজের মধ্যে থাকতে হয়, নইলে মাথা কাজ করা বন্ধ করে দেয়, বুড়ো হয়ে যায় তাড়াতাড়ি। যাকগে, বুড়োদের কথা ছাড়ো, তুমি এখন কথার মাঝে ব্যাঘাত ঘটালো জলতরঙ্গের মতো ভেসে আসা হাসির খলখল শব্দ। ভেতরের ঘর থেকে ফুরফুরে হাওয়ার মতো বয়ে এলো দুই কন্যা। মা দেখো না মিষ্টু কি করছে। হাতে চওড়া খাতা নিয়ে হুড়মুড় করে এলো পাতলা চেহারার, বাদাম খোসা গায়ের রঙের এক যুবতী, পিছনে রোগাটে চেহারার এক কিশোরী। দুজনে সৌরদীপকে দেখে থমকে গেল। খোলা হাওয়া বাধা পেয়েছে বুঝি। তবে এই দমকা হাওয়ায় সৌরদীপের বুকের ভেতরে লুকানো হৃদযন্ত্র দোলা খেল সামান্য। শিরশির করে উঠল বুকের ভেতরের নিশ্চুপ কুঠুরি। কি যে করিস তোরা। সৌরদীপকে দেখিয়ে পাতলা চেহারার মেয়েটিকে বললেন, এই হলো তোর বাবার বন্ধু বিপ্লব কাকার ছেলে, আর এই হলো আমাদের বড় মেয়ে রোহিণী, আর ছোট রমিতা। সৌরদীপের চোয়াল ফাঁক হলো, কোনো কথা খুঁজে পেল না, তাই চুপ করেই রইল। রোহিণী বসল ওর মায়ের পাশে, তাকিয়ে সৌরদীপের দিকে। ছোটজন পালিয়েছে ঘরে, ওর বোধহয় এখানে বসার বাসনা ছিল না। অকারণে সৌরদীপের টাকরা শুকিয়ে আসছিল। ভদ্রমহিলা কথা শুরু করলেন, তুমি এখন কি করছো? WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছি। ও তো পরীক্ষার প্রিপারেশনের সাথে কিছু করতে পারতো। আবার অযাচিত উপদেশ। সদ্য পরিচিত মানুষজনদের সামনে মুখে বিরক্তি টানতে পারল না সৌরদীপ।
হাসির রেখা ফোটালো জোর করে। একটা কাজেই কনসেন্ট্রেট করা উচিত। সে তো বটেই, সে তো বটেই। আসলে তুমি আমার ছেলের মতো, তাই বলছিলাম আর কি। এই তো রোহিণী এমসিএ করে এখন চাকরি করছে। আসলে টেকনিক্যাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা না করলে আমি দেখেছি আজকাল ছেলেমেয়েরা সেভাবে দাঁড়াতে পারে না। কথাটা খুঁচিয়ে দিল সৌরদীপের মনে স্তরে স্তরে জাগানো পরিকল্পনাগুলোকে। আর বসে থাকতে ভালো লাগলো না। ওর সামনে যে মেয়েটা বসে আছে সে স্বাবলম্বী। ওকে দেখে সৌরদীপের হৃদয়ের তার দুলল। কিন্তু সৌরদীপ কি ওর যোগ্য? প্রশ্নটা অস্বস্তির জালে ফেলে দিল। সোফা ছেড়ে উঠল সৌরদীপ। আজ তাহলে উঠি? ভদ্রমহিলা শশব্যস্ত হয়ে বললেন, একদম না। সৌরদীপের গমন স্থগিত রেখে ভদ্রমহিলা উঠে গেলেন। তোরা কথা বল, আমি আসছি। সোফায় বসে রোহিণী, তার উল্টো দিকের চেয়ারে বসে সৌরদীপ। মাথার ওপর সিলিং ফ্যান ঘুরছে ঝিমিয়ে ঝিমিয়ে। শীতটা সবে শহর ছেড়েছে, ফাল্গুন সবে ঢুকেছে ক্যালেন্ডারে। দূর থেকে মাঝে মাঝে ভেসে আসছে কোকিলের ডাক। ফাঁকা ডাইনিং স্পেসে বসে থাকা ওদের দুজনের মাঝের নীরবতাকে নিবিড় থাকতে দিচ্ছে না দুটি শব্দ, ফ্যানের যান্ত্রিক শব্দ আর কখনো কখনো কোকিলের সাংকেতিক ধ্বনি। রোহিণী গলা ঝেড়ে নিস্তব্ধতাকে আর পরিকল্পনার জাল বুনতে দিল না। তোমার কোন স্ট্রিম ছিল? সায়েন্স। ও, কোন কলেজ? বিদ্যাসাগর। কিছুক্ষণের মধ্যেই নীরবতা জায়গা করে নিল। সৌরদীপ এদিক ওদিক চিন্তা করেও কথা খুঁজে পেল না। রোহিণীর চেষ্টা অনেকটাই বেশি। সেই আবার শুরু করলো বাক্যালাপ। মাসিমা মেসোমশাইকে একদিন আসতে বলো আমাদের এখানে, বাবার ভালো লাগবে। মাও তো সারাদিন একা একা থাকে। বলবো, তোমরাও যেও একদিন আমাদের বাড়ি। যাব। ভদ্রমহিলা হাতে খাবারের প্লেট নিয়ে ঢুকলেন। প্লেটটা এগিয়ে দিলেন সৌরদীপের দিকে। সাদা রঙের চীনামাটির প্লেটের ধার বরাবর সবুজ ফুলের নকশা করা। একপাশে লম্বালম্বিভাবে শুয়ে হলুদ ডিমের অমলেট, মাঝখানে দুটো গোলাকার বিস্কুট, পাশে চানাচুরের স্তূপ। এত কিছু আমি খাবো না, প্লিজ বিস্কুট চানাচুরটা তুলে নিন। এমন কিছু দিইনি আমি। তুমি আসবে জানলে আমি মিষ্টি আনিয়ে রাখতাম। ঘরে যা ছিল আমি তাই দিলাম। একদিন খাওয়া কিন্তু পাওনা রইলো। পাওনা আর রইল কই। অশোকদের বাড়ি থেকে বেরিয়ে সৌরদীপের বেরং মনে রং উঁকি মারছিল। রংটা ঠিক চিনতে পারছিল না সৌরদীপ। বাদাম খোসা রং নাকি ময়ূরকণ্ঠী রং। ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে হালকা পলকা বাতাসের খেলা, সবে নিভে যাওয়া আকাশের আলো, ঝলমলে রাস্তা, বাতি, সবকিছুই বড় ভালো লাগছিল। বাড়ি ফিরে ফ্রেশ মুডে পড়ার টেবিলে জিকে বই খুলে বসল সৌরদীপ। চোখ বোলাচ্ছিল ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোর ওপর। হঠাৎ কানের কাছে খেলল রিনি রিনি হাসি। তাল কাটল পড়ার। আবার মন দিল বইতে। পাতা উল্টে চলে গেল ইতিহাসে, পরপর সাজানো নামকরা যুদ্ধে। সন্ধি অধিবেশনের তালিকায় চোখ বোলাতে বোলাতে মন আবার পৌঁছে গেল অশোক কাকার ডাইনিং স্পেসে। একা বসে রোহিণী আর সৌরদীপ। সৌরদীপ এক ঝলক দেখে নিল রোহিণীকে। রোহিণী চেয়ে রয়েছে ওর লম্বা চোখে। মাথা ঝাঁকিয়ে সৌরদীপ মন দিল জিকে বইতে। একসঙ্গে অনেকগুলো পাতা উল্টে পৌঁছল ভারত কুয়েতের মাও স্বাক্ষর প্রসঙ্গে। তাও মন বসল না। বই বন্ধ করে খাটে শুল সৌরদীপ। মাথার কুটুরিতে রিমঝিম করছে বাদাম খোসা রঙের মেয়েটা। চোখ বুজে শুয়ে পড়ল সৌরদীপ। ছক কষল কালকের দিনটার। কাল কোচিং ইনস্টিটিউটে ক্লাস আছে, মক টেস্টও আছে কাল। এই এক্সামগুলো অনেক কনফিডেন্স বাড়ায়। বই খুলবে কি না আরেকবার ভেবেও খুলল না। সকালে উঠতে দেরি হয়ে গিয়েছিল। ব্যস্তভাবে তৈরি হয়ে বেরোলো কোচিং ইনস্টিটিউটে যাওয়ার জন্য। অটোয় করে পৌঁছালো সেখানে। ঢোকার মুখে দেখা হলো সৈকতের সঙ্গে।
কি বস, ঘ্যামা প্রিপারেশন নিয়েছো মনে হচ্ছে। প্রিপারেশন তো তুমি নাও গুরু, এখান থেকে স্টাডি মেটেরিয়াল নিচ্ছ, আবার গার্লফ্রেন্ডকে ঢুকিয়েছো অন্য ইনস্টিটিউটে। এসব ব্যাপারে সবাই সেলফ সেন্টার্ড ভাই। হাসছে সৌরদীপ। দুজনে ঢুকলো ক্লাসে। চাকরির জন্য সবাই ভর্তি হয়েছে এখানে, তাও ক্লাসে এখনও সেই স্কুল কলেজের হুল্লোড়। থার্ড রোতে বসে বোর্ডে সুমিত স্যারের জেনারেল ইন্টেলিজেন্সের বাঁকা প্রশ্নের সরল সমাধান মন দিয়ে দেখছিল সৌরদীপ। দারুণ বোঝায় লোকটা, একটা দেখলেই ফটাফট ওই ধাঁচের সব প্রবলেম সলভ করা যায়। সৌরদীপ করেও নিল কয়েকটা ইনস্টিটিউটের বই ঘেঁটে। পরের ক্লাসে মক টেস্ট ছিল। কোয়েশ্চেন পেপার হাতে নিতে হঠাৎ করে হাতে রাখা কাগজের ওপর ছাপানো প্রশ্নের অক্ষরগুলোর মধ্যে একটা চেনা মুখ উঁকি মারল যেন। বুকটা চিনচিন করে উঠল তখনই। নিজেকে ধমকে মন দিল খাতায়। একবার তাকালো সৈকতের দিকে। বেটা পাশে বসা শালিনীর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে। হাসি পেল সৌরদীপের। মন দিল প্রশ্নে। অজানা প্রশ্নের মাঝে গুটিকতক জানা, তাই চলতে লাগলো আন্দাজের বান। তাও মনে হলো মন্দ হয়নি মক টেস্ট। সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স আর জেনারেল ইন্টেলিজেন্সে তেমন ভুল হয় না। চিন্তা হচ্ছিল কংগ্রেস অধিবেশন আর ওই দিকের ঘেঁষা প্রশ্নগুলো নিয়ে। মাথায় সাইমন কমিশন আর হান্টার কমিশনকে চাপিয়ে ডানলপের মোড়ে দাঁড়িয়েছিল সৌরদীপ। পিছন থেকে এক মহিলা কণ্ঠ ডাকল, সৌরদীপ, ও সৌরদীপ, এখানে কোথায়? বেলঘড়িয়া গিয়েছিলাম কোচিং সেন্টারে। ও, আমার আজ অফ ডে। আসলে এদিকটা এসেছিলাম কারণ শুনেছিলাম এখানে নাকি ভালো পর্দার কাপড়ের দোকান আছে। ধর, তেমন কিছু তো দেখতেই পেলাম। এদিকে এলে কেন? বড় বাজারে প্রচুর জিনিস পাবে। ও তাই? এখানে বড্ড রোদ, চলো কোথাও গিয়ে বসি। একটা রেস্তোরাঁয় গেলে হয় না? এখানে সেরকম ভালো কিছু নেই, সবই ধাবা টাইপ। যাবে? আসলে ভীষণ খিদে পেয়েছে তো তাই। বলেই রোহিণী হাসি ছড়িয়ে দিল মুখে। সৌরদীপের বুকের কোণটা টনটন করল নতুন করে। রোহিণীর হাসিতেই কি লুকিয়ে আছে বুকের ভেতরের বেদনার সিন্দুক খোলার চাবি? এই ব্যথাটা বারবার পেতে ইচ্ছে করলো সৌরদীপের। দুজনে ঢুকলো একটা রাস্তার ধারের রেস্তোরাঁয়। ছোটোখাটো রেস্তোরাঁ, চেয়ার টেবিল দেওয়াল সবই পুরনো, রং ওঠা। হাফ প্যান্ট আর গেঞ্জি পরা একটা ছেলে অর্ডার নিতে এলো। রোহিণী সৌরদীপের দিকে তাকিয়ে বলল, কি খাবে? তোমার তো খিদে পেয়েছে, তুমিই বলো কি খাবে। এখানে ভালো কি পাওয়া যায়? এখানে সবই ওই মোটামুটি আর কি। এখানকার ছোটোখাটো সব রেস্তোরাঁগুলো একই স্ট্যান্ডার্ড। চাউমিন বলবো? ওটাই সবচেয়ে সেফ। বলে হাসলো সৌরদীপ। দুজনে বসেছে মুখোমুখি। রোদ থেকে এসে একতলার রেস্তোরাঁটায় ঠান্ডা ঠান্ডা লাগছিল। রোহিণীর মুখে লালচে আভা। সেদিনের চেয়ে আজ গায়ের রংটা বেশি পরিষ্কার লাগছে। রোহিণী টেবিলে রাখা বোতল থেকে এক ঢোক জল খেলো। গরমটা হুট করে পড়লো, তাই না? এখানে আর ঠান্ডা থাকে কতদিন? তা ঠিক। তুমি কি এই গরমে রোজ ক্লাস করতে আসো? সপ্তাহে 3 দিন। এই কম্পিটিটিভ এক্সামগুলোয় কোয়ালিফাই করার জন্য খুব খাটতে হয় না? তা তো হয়। আমাদের এক স্যার বলেন, হয় এবার নয় নেভার, এইরকম জেদ নিয়ে পড়বে। বাবা, ডু আর ডাইয়ের মতো ব্যাপার। তোমার হয়ে যাবে, দেখো। এনকারেজ করছো না ফ্ল্যাটার করছো? না মশাই, আমার সঙ্গটা অনেকের লাগ ঘুরিয়ে দেয়। আমার এক বন্ধু মেডিকেলে চান্স পাচ্ছিল না, কিছুতেই এন্ট্রান্স পরীক্ষায় কোয়ালিফাই করতে পারছিল না। আমি বললাম, পড়াশোনা ছাড়, চল কিছুদিন চুটিয়ে ঘোরাঘুরি করি, মজা করি। দেখবি ফ্রেশ মাইন্ডে যখন এক্সাম দিবি ঠিক হয়ে যাবে। 6 মাস একসঙ্গে খুব ঘুরেছিলাম আমরা, ব্যাস তারপরেই চান্স হয়ে গেল ওর। তারপর আমার পিস্তুতো দাদা বানিদা, সে এক ছেলে। ওর উঁচু দাঁতের জন্য পাত্রী পাচ্ছিল না পিসিরা। আমি গিয়েছিলাম কদিন, ও মা, আমি থাকতে থাকতেই বিয়ে ঠিক হয়ে গেল। বাহ, তবে উঁচু দাঁত তো ব্রেস পরে ঠিক করা যায়।
ও দাঁত কেউ নামাতে পারতো না, একেবারে ভঙ্গিল পর্বত। তবে ওর বউয়েরও একটা ছোট্ট সমস্যা আছে, কি? ও তোতলা। ধোঁয়া ওঠা 2 প্লেট চাউমিন নামিয়ে রাখলো হাফ প্যান্ট পরা ছেলেটা। রোহিণী চামচ দিয়ে নেড়েচেড়ে মুখে পুরল 1 চামচ। ঠিক আছে, তোমাকে একদিন পাক সার্কাসের এক ফেমাস বিরিয়ানির দোকানে নিয়ে যাব। ওখানে আমি আগেও খেয়েছি। এই যা, তবে তার চেয়ে আমার সঙ্গে কদিন শপিং করতে চলো না। এই ধরো, একদিন প্ল্যান করলাম নিউ মার্কেট, একদিন কোনো শপিং মল। কি বলো, রাজি আছো আমার গাইড হতে? নেকি আর পুচপুচ, ওয়াই নট। তোমায় সঙ্গে নিয়ে ঘুরতে তো ভালোই লাগবে, তবে ভেবো না যেন চাকরি পাওয়ার লোভে তোমায় নিয়ে ঘুরবো। ভালোর সঙ্গে থাকলে ভালোই হয়, খোলাখুলি বলোই না বাবা, ভালো লাগবে। আর তুমি যদি পড়াশোনা নিয়ে সিরিয়াস হও, তবে এমনিই চাকরি পেয়ে যাবে, আমার সঙ্গ দরকার পড়বে না। তুমিও কিন্তু এই জুড়লে। কই? এই যে বললে, বলোই না। গায়ে আলসেমি আর খানিকটা ক্লান্তি মেখে বিছানায় গড়া ছিল সৌরদীপ। আধো আলো ঘর। সামনের প্যাসেজের আলোয় ওর ঘরের আধার হালকাভাবে আলো মেখেছে। চোখের সামনে চলছিল রোহিণী আর নানা রকম দোকান। চঞ্চল প্রজাপতির মতো রোহিণী একবার এ দোকান একবার ও দোকান ঘুরে ঘুরে জিনিস কিনে ব্যাগে ভরছে, হাসছে খিলখিল করে। সৌরদীপের কাঁধে হাত রেখে হাসতে হাসতে নুয়ে পড়ল। এক দোকানদার বলছিল, হেভি টেকসই হবে দিদি, নিয়ে যান। কাপড়ও ছিঁড়বে না, রঙও উঠবে না। এ কি আর সরকার যে ভোট গেলে রং বদলে যাবে? এ আমার দোকানের বেডশিট, গ্যারেন্টি আমি নিজে। আমার শ্বশুর বিছানায় শুয়ে শুয়ে টসকে গেল, কিন্তু আমার দোকানের চাদর ফাটলো না। রোহিণী এগোলো ফুটপাতের দোকানগুলোতে। বেছে বেছে কানের দুল কানে ঝুলিয়ে তাকাচ্ছে সৌরদীপের দিকে। ভুরু নাচাচ্ছে, হাসছে। সৌরদীপের বুকের পাখি উড়ে উড়ে যায়, গান গায়, মাথা দুলায়। রোহিণী হেসে মাথা দুলিয়ে বলল, বলো কোন ইয়ারিংটা নেব? সৌরদীপ বাক্স ঘেটে দুল বাঁচল, দিল ওর হাতে। রোহিণী কানে পড়ে দোকানদারের কাছ থেকে আয়না নিয়ে চেয়ে দেখল নিজেকে। এপাশ ফিরে ওপাশ ফিরে হাসলো মাথা কাত করে। কখনো মেট্রোয়ে, কখনো রবীন্দ্র সদনে। রোহিণী হেসে হেসে এগোয়, ওর পিছু পিছু যায় সৌরদীপ। নন্দনে এসে হঠাৎ ওর সাইড ব্যাগ থেকে পারফিউমের শিশি বের করলো। এ নাও, এটা তোমার। কেন শুধু শুধু এসব? অফিসার মানুষের পারফিউম তো লাগাতেই হয়। এখনো কিন্তু আমি জাস্ট একজন ক্যান্ডিডেট। ওহ, উড বি অফিসার। রোহিণী হাসলো খিলখিলিয়ে। সৌরদীপের বুকে খেলে গেল চিনচিনে তরঙ্গ। ভালো লাগা মেশানো, গভীর আবেগে ডোবা এক নবীন অনুভূতি। ঝড়ের মতো কেটেও গেল ফাল্গুন মাসের পরের 4টে মাস। মাঝে সৌরদীপ প্রিলিমস এক্সামও দিয়ে দিল। এবার মনে হয় প্রিলিমসের বেড়া টপকে যাবে। পজিটিভ ভাইব্রেশন ধাক্কা মারছে মনে। বুকের ভেতর আধফোটা ইচ্ছেগুলো মাথা দোলাচ্ছে। সারা শরীরে বয়ে যাচ্ছে এক্সাইটমেন্টের তরঙ্গ। শরীর মনকে বসে এনে বালিশে মুখ গুজে শুয়ে পড়ল সৌরদীপ। রোদ মেখে ঘুম ভাঙল সকালের। সৌরদীপ চায়ের কাপ হাতে বসেছিল ডাইনিং টেবিলে। ফোন কানে বাবা এলো। কথা বলছে খুশি খুশি মুখে। মাথা নাড়ছে, হাসছে, মুখ দিয়ে ছিটকে ছিটকে বেরোচ্ছে খুশির প্রকাশ। বাহ, গুড, ভেরি গুড। এই যে শুনছো, তুইও শোন দীপু, অশোক ফোন করেছিল। রোহিণীর বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলে ইঞ্জিনিয়ার, সল্ট লেকের আইটি সেক্টরে কাজ করে। কি ভাগ্য বলতো মেয়েটার। অবশ্য মেয়েও কম নয়, একেবারে রাজ জোটক, সমানে সমানে। হাসছে বাবা, মায়েরও মুখে হাসি। সৌরদীপের দুনিয়াটা ক্ষিপে গেল। বাবা কি খোটা দিল? সৌরদীপ কি রোহিণীর যোগ্য নয়? তাই কি বলল সমানে সমানে? এই প্রশ্নটা তো নিজের মনেও ভেবেছিল বহুবার। তবে কি সত্যি অপদার্থ সৌরদীপ, বেকার? রোহিণীও কি এটাই ভাবে?
অস্থিরতা বয়ে যাচ্ছিল সারা শরীর দিয়ে। সৌরদীপ উঠে গেল, বেরিয়ে পড়ল বাড়ি থেকে। ঘাম হচ্ছিল সৌরদীপের। লম্বা লম্বা পা ফেলে এগোলো আরো জোর কদমে। আষাঢ়ের আকাশ বুঝি ভেঙে পড়েছে সৌরদীপের মাথায়। বুকের ভেতর হাহাকার। সৌরদীপ কি অপদার্থ, রোহিণীর অযোগ্য? হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছে সৌরদীপ। বড় রাস্তার ধারে শান বাঁধানো গাছের তলায় বসে পড়েছে হাঁপিয়ে গিয়ে। পকেটে ফোন বাজতে ক্ষণিকের জন্য ছিন্ন হলো টুকরো টুকরো চিন্তার মালা। কানে চাপল ফোন। ওপাশে রোহিণী। মাথাটা তেতে উঠল সৌরদীপের। ব্যস্ত নয় বলে কি ওর সাথে ঘুরতে হবে? রাজকন্যার আবদার মেটাতে হবে? কেন? সৌরদীপ বেকার বলে? কাজ জোটেনি বলে? কি বলবে এখন রাজকন্যা? সৌরদীপ, আমার সঙ্গে বিয়ের বাজার করতে চলো। গেজে ওঠা মনের কোনো দরকার পড়েছে নিশ্চয়ই, তাই আমার তলব। কি দরকার পড়েছে তো আমাকে? না না না। ফোন রেখে দিল রোহিণী। ও ফোন রেখে দিতেই ঝপ করে শান্ত হয়ে গেল সৌরদীপের মাথাটা। বিরক্তি, রাগ, ক্ষোভ উড়ে গেল মাথার জমি থেকে। রোহিণী না বলার সময় কি ওর গলাটা কাঁপল? ও কি কিছু বলতে চেয়েছিল? সৌরদীপ কি শুনতেই চাইল না? সৌরদীপ সঙ্গে সঙ্গে ফোন করলো রোহিণীকে। রিং হয়ে হয়ে কেটে গেল। আবার করলো, আবার আবার, কিন্তু রোহিণী ফোন ধরল না। বাড়িতে ঢুকতেই বাবা আনন্দে ছলকে উঠল। দীপু, তোর বন্ধু পল্লব এসেছিল। তুই WBCS এর প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাই করেছিস। খুশি মোম হয়ে গলে পড়ছিল বাবার মুখ দিয়ে। সৌরদীপের মাথা থেকে উবে গিয়েছিল রেজাল্ট বেরোনোর ব্যাপারটা। কদিন ধরে বন্ধুদের সঙ্গে এই নিয়ে লম্বা বাক্যালাপ চলছে। কবে রেজাল্ট বেরোবে ঠিক জানাই যাচ্ছিল না। আজ তাহলে রেজাল্ট বেরিয়েছে, আর সৌরদীপ কোয়ালিফাইও করে গেছে। তাও সৌরদীপের হৃদযন্ত্র নাচল না, মন লাফালো না, মাথা গর্বও করল না। বিরস মুখে বলল, এখনো মেন বাকি, তারপর ইন্টারভিউ। হবে হবে, ধাপে ধাপেই তো এগোবি। ডাইনিং টেবিলে বসে মা হাসি হাসি মুখে দেখছে সৌরদীপকে। অন্যমনস্কভাবে একফালি হাসল সৌরদীপ। তারপর ঢুকে গেল ওর ঘরে। কেন এমন নিরুত্তাপ লাগছে আজ? এটা তো ওর কাছে খুব বড় খবর। তবে কি নিভে গেল সৌরদীপের মনের ঘরের উৎসাহের সব দ্বীপগুলো? অতিথি শীতের আবার ফিরে আসার সময় হয়ে এলো। মাঝে চওড়া রোদের ঘেমো গরম আর ছিঁচকাদুনে বর্ষা পেরিয়েছে আপন মনে। WBCS এর মেন পরীক্ষায় কোয়ালিফাই করে ইন্টারভিউয়ের জন্য তৈরি হচ্ছে সৌরদীপ। টেবিলে রাশি রাশি বই ঘেটে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর ইন্ডিয়ান ইকোনমি নিয়ে পড়ছিল। বাইরের ঘর থেকে মায়ের গলায় অদ্ভুত কয়েকটা শব্দ ছিটকে এলো। না চাইতেই কান খাড়া করল সৌরদীপ। ও মা, তাই? যা এ মা। ব্যাপার স্যাপার বোঝা মুশকিল। অশোকের গলা শুনে মনে হচ্ছিল আপসেট। কি হয়েছে কে জানে। দীপুর মুখে তো রোহিণীর নাম শুনেছি বেশ কয়েকবার। তাই? তবে কি দীপু কিছু জানে? কি জানি, আমায় তো কিছুই বলেনি। তবে একবার জিজ্ঞেস করে দীপুকে। কি বলো? রোহিণীর নাম শুনে বুকে আবার শীতলাঘাত। ছুরির ফলা চাপ দিল পুরনো ক্ষতে। পা দুটো নড়ে উঠল সৌরদীপের। উঠে যাবে নাকি বাইরের ঘরে? কি জিজ্ঞেস করবে বলছে ওরা? ভাবতে ভাবতেই বাবা ঢুকলো ঘরে। বসলো সৌরদীপের বিছানায়। কিছু বলার জন্য উসকুস করছে বাবার ঠোঁট। কিছু বলবে? রোহিণী তোকে কিছু বলেছে? কি কি ব্যাপারে? তেমন কিছু নয়, আসলে অশোক ফোন করেছিল। মাঝে অনেকদিন আমারও ফোন করা হয়নি, তাই জানতেও পারিনি। আজ ফোন করেছিল তাই জানলাম। অত ভালো ছেলে, ইঞ্জিনিয়ার, ভালো চাকরি করে, তাও নাকি মেয়ে সম্বন্ধ ক্যান্সেল করে দিয়েছে। তাই ভাবলাম তোকে কি কিছু বলেছিল, কেন এমন করলো।